বিশ্বাস হলো সেই পাখি যে আলো অনুভব করে, ভোর যখন অন্ধকার দেখতে পায় তখন গান গায়। আর ঠিক এখানেই আলো আঁধারি গান বিশ্বাস এই সব কিছু গানের মধ্যেই সীমাবদ্ধ। আপনারা প্রত্যেকেই জানেন রবি ঠাকুর নজরুল যাই হোক না কেন প্রত্যেকের গানের ভাষা আর তা দিয়ে আলো আঁধারির খেলা, এবং তার সঙ্গে সঙ্গে এমন কোনো বর্ণনা রয়েছে যেই বর্ণনা গান দিয়ে বোঝানো যায় না। এই সব কিছু গান দিয়ে অনুভব করা যায়, গান দিয়ে বোঝা যায়। আর ঠিক সেইভাবে রবি ঠাকুরও বলে গিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে রবি ঠাকুর নজরুল এসব নিয়েও আলোচনা আজ হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন বিশেষ অতিথি ট্রাইব টিভি বাংলায়। আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। গান নিয়ে আলোচনা হবে, সঙ্গীত শিল্পী থাকবে না, তা কেমন করে হয়? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দীপান্বিতা দাস সরকার। ম্যাম, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি অনুষ্ঠানে। মূলত আপনিও জানবেন অনেক দিন ধরে সঙ্গীত চর্চা করছেন, তার সঙ্গে সঙ্গে আপনি একজন টিচারও শুনেছি। মূল বিষয়, এতদিন ধরে আপনি এই শিক্ষকতার সঙ্গে যুক্ত, কোথা থেকে এই অনুপ্রেরণা পেয়েছিলেন আপনি? কোথা থেকে গানের শুরুটা হয়েছিল? ব্যাপারটা হচ্ছে খুব ছোট্টবেলায়, সেই সময় আমার তখন বয়স 3.5 বছর। আমার বাবা চাকরি সূত্রে আমরা জলপাইগুড়ি ছিলাম। তো সেই সময় 3.5 বছরের বোঝার কিছুই ক্ষমতা নেই আমার তখনও, মানে সেই সময়কার 3.5 বছর। আজকে 3.5 বছরের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স। তখন বাবার মনে হয়েছিল যে মেয়েকে গান শেখাবো। তো রায়গঞ্জ থেকে বাবা এখান থেকে হারমোনিয়াম নিয়ে ওখানে আমাকে আর কি জাস্ট হারমোনিয়াম গান শেখানো শুরু করা হয়। ওখানে আমার একজন খুব কাছের আর কি পাড়ার দিদিমণি ছিলেন, যিনি আর কি একদম কোলে বসিয়ে আমাকে, মানে আমি হারমোনিয়ামে বেলো পর্যন্ত করতে পারতাম না, মানে এতটাই ছোট। মা একটু বেলো করে দিতেন, আমি ওই সারেগামা শুনে শুনে আর কি দিদিমণি আমাকে শেখাতেন। তো বাবার মানে উত্তম ইচ্ছাতেই মানে আমাদের আর কি ছোটোবেলায় গান শেখা বা কালচারাল জগতের সঙ্গে পরিচিতি সেখান থেকেই শুরু। আপনি বললেন প্রথমে যে এখনকার দিনের বাচ্চারা, বিশেষ করে 3.5 বছর, এবং এই 3.5 বছরের বাচ্চারা এখন অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছে, ঠিক যেমন ইনস্ট্রুমেন্ট আপডেট করছে, টেকনোলজি আপডেট করছে। কোনো জায়গায় মনে হয় যে সেই আগের হারমোনিয়াম আর এখন ইনস্ট্রুমেন্টের মধ্যে যে বিস্তর একটা পার্থক্য, সেই পার্থক্যের সঙ্গে কোনো জায়গায় মানানসই হতে সমস্যা হয়? না, মানানসই হতে কোনো সমস্যা নেই, কারণ হারমোনিয়াম আগেও তার যা গুরুত্ব ছিল এখনও সেই গুরুত্বটাই হারমোনিয়ামে রয়েছে। কারণ হচ্ছে যারা হারমোনিয়ামে একটা সময় যেটা হয় যে অনেকেই আছে যে তারা হয়তো হারমোনিয়াম কখনো প্লেই করেন, অনেক গুণী শিল্পী অনেককে আমরা দেখেছি আগেকারও বা এখনকারও, যে তারা হারমোনিয়াম ছাড়াই ফ্রি হ্যান্ড খালি গলায় যথেষ্ট ভালো তারা গাইতে পারেন সুরে। কিন্তু হারমোনিয়ামের যে জায়গাটা ছিল, যে হারমোনিয়াম বাজিয়ে গান শেখা, হারমোনিয়ামে কি হচ্ছে না, আমাদের শুরুতে প্রপার সুরটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছে যে এটাকে সা বলে, এটাকে বলে সা, বা ওটাকে বলে রে, যেটাকে আমাদের ধরে দিচ্ছে। কিন্তু একটা সময় পরে হারমোনিয়ামটাকে ছাড়া এই কারণেই হয় যে হারমোনিয়ামটা একটা অবলম্বন। যেমন ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে আমরা চলা শিখি, ঠিক সেটা যেমন খুবই জরুরি, সেরকম হারমোনিয়ামটাও তাই। কিন্তু একটা সময়ের পরে হারমোনিয়াম ওই অবলম্বন ছাড়া একটু স্টেডি হওয়ার জন্য, নিজের ভয়েসকে স্টেডি করার জন্য হারমোনিয়ামটা ছেড়ে তালিম দেওয়াটা এটা একটা জরুরি বা শেখাটা। কিন্তু আমাদের সময়টা কিন্তু খুব বেশি হারমোনিয়ামেই বেশি প্রচলন ছিল। সময়ের সাথে সাথে অনেক ইনস্ট্রুমেন্ট বা অনেক বেশি আধুনিকরণ হয়েছে, যেখানে হারমোনিয়ামটা না হলেও তারা ভালোভাবে ইলেকট্রনিক তানপুরা চলে এসেছে। আমরা প্রথমে যখন শিখেছি ম্যানুয়াল তানপুরাতে, তারপরে চলে এসেছে ইলেকট্রনিক তানপুরা, তারপরে তো এখন প্রচুর কিছু টেকনিক্যালি যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে মিউজিককে আরও সুন্দর করে তুলেছে। এটাই। আচ্ছা, আরও একটা জিনিস রয়েছে, যারা নিউ লার্নার হয়, আমাদের এই বিশেষ অতিথি অনুষ্ঠান আরও একটা প্রেক্ষাপট তৈরি করে, যারা আমাদের দর্শক থাকেন তাদের জন্য অনেক কিছু শেখায়। সেই জায়গা থেকে দেখতে গেলে এই হারমোনিয়াম বা তানপুরা কোনটা প্রথম স্টেজে আপনার মনে হয় যে এটা দিয়েই প্রথম শেখাটা শুরু করা উচিত, তানপুরা নাকি হারমোনিয়াম? দুটোই ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। কারণ হারমোনিয়ামটা, মানে আমি তানপুরায় গাইছি, তানপুরা বাজছে, যদি আমি আমার যিনি গুরু, যারাই লার্নার শিখছেন আর কি,
তারা যখন তার গুরুকে খুব সহজে মানে ইজিভাবে কাছে পাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে তার বাড়িতে তার মা বা বাবা তার প্রথম গুরু, তার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধে, সে যদি তানপুরায় গায় সেখানে অবলম্বনটা কম, সে যদি ফুল সুরে লাগায় তাকে ধরিয়ে দেওয়ার কেউ আছে বাড়িতে, যে তোমার এই জায়গাটা সুরটা এই জায়গায় লাগলো না, কিন্তু সেটা যদি না থাকে তখন তার অবলম্বনটাই কিন্তু হারমোনিয়াম, যে আমি তানপুরাটাও আমার বাজছি ওই স্কেলে, হারমোনিয়ামটাও আমি বাজাচ্ছি সেম স্কেলে, আমার সুরে লাগলো কি লাগলো না সেটা হারমোনিয়াম আমাকে হেল্প করছে। আপনি স্কেল শব্দটা ব্যবহার করলেন, স্কেল ঠিক কী জিনিস? স্কেল হচ্ছে এক একটা ভয়েস রেঞ্জ অনুযায়ী সেই স্কেলটা নির্ধারণ হয়। যেমন অক্টেভ থাকে, হারমোনিয়ামে কিছু অক্টেভ আছে, আমরা যখন অর্গান বা কিবোর্ড দেখছি সেখানে হয়তো অক্টেভ বেশি থাকছে। তাতে কি হচ্ছে যে আমাদের যার যেরকম ভয়েস রেঞ্জ এটা জানাটা দরকার, যে সেই অনুযায়ী কিন্তু স্কেল, মানে আমি নিচু স্কেল থেকে গাইছি মানে আমি গাইতে পাচ্ছি না, বা যে হাই পিচে গাইছে সেই গাইতে পাচ্ছি, এরকম নয়। ভয়েস অনুযায়ী যার যার স্কেলটা তার গুরুই তাকে প্রথম অবস্থায় নির্ধারণ করে দেয় যে তোমার ভয়েস কোয়ালিটি অনুযায়ী তোমার জন্য এটা স্কেল। হয়তো একটা সময় পর দেখা যাবে যে সে অনেকগুলো স্কেলেই স্বতঃস্ফূর্ত গাইছে বা গাইতে হবেও, কারণ সব গান সব স্কেলে গাইলে শুনতে ভালো লাগে না, গানের হয় না, গানের ভাগ অনুযায়ী দেখা গেল আমি একটা খেয়াল গাইছি বা ক্লাসিক রবীন্দ্র নজরুল গাইছি, সেখানে মোটামুটি আমার একটা স্কেল একটু লো পিচ হলেও সেটা ঠিকঠাক, কিন্তু যখন আমি একটা কোনো আধুনিক গান মেলোডি গান গাইছি, সেটা হতে পারে বাংলা হতে পারে হিন্দি, সেখানে মিনিমাম তারা যেই স্কেলে গেছেন এক্স্যাক্ট আমি ওই স্কেলে গাইতে না পারলেও অন্তত একটা মিনিমাম রেঞ্জে গাওয়াটা, সেই গানটা আমার মানুষের কান তৈরি হয়ে গেছে সেইভাবে গানটা শুনে শুনে, সেইটার জন্য একটা স্কেলটা জানাটা বা বোঝাটা দরকার, শেখাটা সকলের ক্ষেত্রে। আপনি বললেন আধুনিক গানের কথা, একটা সময় যখন ছিল তখনকার দিনে মানুষ রবীন্দ্রসঙ্গীতের দিকে খুব বেশি পরিমাণে ঝুঁকে পড়তেন, বা রবীন্দ্রসঙ্গীত এখনও যদি হয় সেক্ষেত্রে বাড়িতে যদি রবীন্দ্রসঙ্গীত বাজছে হয়তো কান ওদিকে চলে যাচ্ছে, যেটা একেবারে প্রথমে শুরুও করেছিলাম রবীন্দ্রসঙ্গীত, এমন কোনো ফিলিংস নেই যেটা রবীন্দ্রসঙ্গীত কভার করে না। সেই জায়গা থেকে কোনো এক জায়গায় মনে হচ্ছে যে এখনকার নিউ জেনারেশনের মধ্যে রবীন্দ্রসঙ্গীত কোথাও একটা হারিয়ে যাচ্ছে, আধুনিক গানের দিকে তারা বেশি ঝুঁকে পড়ছে। সেটা কিছুটা নয় বা কিছু পুরোটা তা নয়, কারণ এখনকার যারা সত্যিকারে শিখে গাইছে তো অনেকেই, কিন্তু যদি সত্যিকারে শিখে গাওয়া হয় তাহলে কিন্তু তারা প্রত্যেকটা জায়গার শেখার বা জানা সাবজেক্টটাকে সে বুঝতে পারছে যে আমাকে যখন শিখতে হবে তাহলে আমাকে প্রথমে হারমোনিয়ামে বা তানপুরায় যেটাই হোক সারেগামা শিখতেই হবে, আমার গলা রেওয়াজ করে রেডি করার জন্য আমাকে কিছু অলংকার পাল্টা গাইতেই হবে। আমি হঠাৎ করে মনে করলাম যে একটা গান গাবো, ঠিক আছে হয়তো আমি খালি গলায় একটা গান গেয়ে দিতে পারি, বা সে শুনে শুনে এইভাবে গান তৈরি হয়ে গেছে তার গলা টিউন, কিন্তু তবুও সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে সেই মুহূর্তে তার সেইভাবে ট্রেন্ড হচ্ছে বা বুঝতে শিখছে, বা তার বাড়ির লোকও তাকে সেভাবে আগ্রহ করছে যে না তোমাকে এই পথ ধরেই চলতে হয়। রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতির ক্ষেত্রেও কিন্তু তাই, যখন আমি যদি বাড়িতে বাচ্চাকে সবসময় যদি এখন আমরা না যা শুনি সেটাই আমাদের ওপরে প্রভাব ফেলে। ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে যদি আমি সব ধরনের গান শোনার অভ্যাস হয় তাহলে কিন্তু সে আমার স্টুডেন্ট হোক আমার বাড়ির বাচ্চা হোক যেই হোক তারাও কিন্তু সব ধরনের গানের প্রতি আগ্রহ প্রকাশ করবে। এবার আমার হচ্ছে জগৎটাই সবসময় আমি হয়তো আধুনিকই শুনছি বা আধুনিকই গাইছি, তাহলে তার সেভাবেই সে তৈরি হচ্ছে। কিন্তু প্রথম থেকে সে যদি রবীন্দ্র নজরুল খেয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দিক বুঝতে পারে তাহলে তারা করছে, তারা হয়তো সব এখন অনেক বেশি বা মানে নিউ লার্নাররা অনেক বেশি সাবলীল সব সাবজেক্টে দেখা যাচ্ছে। সেই সময়ের থেকে হয়তো কেউ হয়তো এক একটা বিষয়ে পারদর্শী ছিলেন, ঠিক ঠিক, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছোট ছোট বাচ্চাদের কাছে অনেক কিছু শিখতে পাচ্ছি, মানে অবাক হচ্ছি যে তারা সমস্ত দিক থেকে তারা অনেক বেশি সাবলীল। একটা বিষয়ে জানতে ইচ্ছা করছে বড্ড, যে এখনকার দিনে যারা ছেলেমেয়েরা যারা গান শিখতে চায় তাদের মধ্যে অনেকেরই একটা প্রবণতা দেখা যাচ্ছে যে একদিনে অনেকটা শিখে ফেলবো, অনেকটা জিনিস জানার চেষ্টা করবো, একসাথে অনেকগুলো জিনিস যদি জানা যায় তাহলে অনেক তাড়াতাড়ি সাকসেসের দিকে এগোবো। অনেকেই ভাবে হয়তো যে গান নিয়ে এগোতে চাইছে,
এই প্রসঙ্গক্রমে আরও একটা জিনিস মাথায় আসছে যে ইউটিউবে এখন এমন একটা মাধ্যম হয়ে গিয়েছে যেখানে সাকসেসের দিকে সবাই ছুটছে, হয়তো গান না শিখেও, যে কথাটা আপনি বললেন, গান না শিখেও তারা ওখানে গান করছে। তো সেই ক্ষেত্রে কি মনে হয় কি করা উচিত, কিংবা কোন জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত? অ্যাভয়েড বলতে আজকে সোশ্যাল মিডিয়ার তো অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম। আজকে আমরা এত কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে অবশ্যই সোশ্যাল মিডিয়ার দ্বারা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা সময়ের পর তার অপেক্ষা করা উচিত যে আমি শুরু করলাম। যেমন আজকে আমি যখন ক্লাস 1-এ সবে নার্সারিতে ভর্তি হচ্ছি, আগে তো ছিল ক্লাস প্রাইমারি, কিন্তু এখন নার্সারিতে যখন ভর্তি হচ্ছে, আমাকে দীর্ঘ অনেকটা পড়াশুনো করার পর আমি ভাবতে পারতাম যে আমি যদি দুটো টিউশনও পড়াই, আমি মাধ্যমিক না পাশ করলে কাউকে পড়াবো এটাও ভাবতে পারি না, তাই না? স্কুল, হ্যাঁ, মানে স্কুলে চাকরি করব বা কোথাও অন্য কিছু চাকরি করব এটা তো পরের কথা, সেখানে আরও এডুকেশান এগোতে হবে, কিন্তু মিনিমাম আমি দুটো বাচ্চাকে পড়াবো সেটা ভাবতে গেলেও আমাকে এতটা পথ পেরোতে হবে। তো সেই জায়গাটায় দাঁড়ায়, তো এইটা বোঝানোটা খুব দরকার। সেক্ষেত্রে আমাদের গার্জিয়ানদেরকেও বোঝাতে হবে যে গান বাজনাটা আরও কঠিন, কারণ পড়াশুনোর ক্ষেত্রে কি হয়, যার জন্যই সঙ্গীতকে মহাবিদ্যা বলছে না, যে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীতকে, কেন কি তার মধ্যে পড়াশুনো আছে, তার মধ্যে গায়কী আছে, তার মধ্যে ওই গানের বাদ্যযন্ত্র আছে, তার মধ্যেই নৃত্য আছে, সব কিছু আছে একটা সঙ্গীতের মধ্যে। সেখানে আমাকে শুধু মুখস্থ করলে হচ্ছে না, আমাকে সেখানে সুর, তাল, লয় অনেক কিছু মাথায় রেখে চলতে হচ্ছে। সেই জন্য গানটা তাহলে আরও কঠিন। তাহলে সেখানে অধ্যবসায়টা, ধৈর্যটা মেইন, এখন পেশেন্সটা কমে গেছে। এটাই হলো সমস্যার কারণ, যে যে পেশেন্স রাখতে পারছে, যে বুঝতে পারছে আসল জায়গাটাকে, যে না আমাকে নিশ্চয়ই আমি ইউটিউব করব, বা আমার এখন অনেক সুবিধে যে একটু ভালো কিছু করলে প্রচুর নিজেকে তুলে ধরার জায়গা আছে, এত রিয়ালিটি শো হচ্ছে, বা আমরা আমাদের নিজেদের শহরেও দেখতে পাচ্ছি, সেখানেও ছোট ছোট অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে যেখানে নিজেকে প্রকাশ করা যায়। তো এই পেশেন্সটুকু জন্য আমাদের প্রথম বাড়ি থেকে সেই বাচ্চাদেরকে, সেই জায়গাটাকে, গার্জিয়ানকে, যারা যখন বাচ্চাকে শেখাতে আনছে, যার কাছেই নিয়ে যাচ্ছে, যে তোমাকে কিন্তু একটা সময় অবধি শিখতে হবে। একটা সময়ের পর যখন তোমার মনে হবে যে হ্যাঁ এখন আমরা নিজেকে প্রকাশ করার জায়গায় এসেছে, বা আমরা করতে পারি, কোনো পারফর্ম করতে পারি, তখন ঠিক আছে, নিশ্চয়ই ইউটিউব ভালো, কিন্তু সেটা অবশ্যই জেনে বুঝে, সেই ক্ষেত্রে যদি তার বাড়ির লোক বা তার শিক্ষক শিক্ষিকা যিনি হন, তিনি বলেন যে হ্যাঁ নিশ্চয়ই তার এখন সেই জায়গাটা এসে গেছে, সে করতেই পারে, অবশ্যই তাকে মানে বাচ্চাকেও অনুপ্রেরণা দেওয়া উচিত বা সহযোগিতা করা উচিত। হ্যাঁ, একেবারে এই সমস্ত বিষয় নিয়ে আলাপচারিতা চলবে, অনেক গল্প চলবে আরও আগামী 15 মিনিটে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বিশেষ অতিথি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দীপান্বিতা দাস সরকার। আলোচনায় আবারও ফিরি। ম্যাম, একটা বিষয় জানার বড্ড ইচ্ছে রয়েছে। এখনকার দিনে একটা বিষয় খুব ক্লিয়ারলি দেখা যায়, যারা স্টুডিওতে পারফর্ম করে, বিশেষ করে প্রফেশনালভাবে যারা করেন, এখন এতটাই আধুনিক হয়ে গিয়েছে ইনস্ট্রুমেন্ট, এআই এর থ্রুতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভয়েসগুলোকে অনেক বেশি মডিফাইড করা যায়, চেঞ্জ করা যাচ্ছে, ইনস্ট্রুমেন্টাল চেঞ্জেস আসছে। সেই জায়গায় কোনো এক জায়গায় কি রিয়েল ট্যালেন্টগুলো হারিয়ে যেতে পারে, বা রিয়েল ট্যালেন্টগুলো কি সত্যি হারিয়ে যাচ্ছে? আমার যেটা মনে হয়, মানে আমার এই সময়ের মধ্যে এইটুকু অভিজ্ঞতায় বলছি আর কি, যে আগের দিনে যারা শিল্পীরা ছিলেন তাদের পরিশ্রমটা অনেক বেশি ছিল, কারণ তাদের এত কিছু সিস্টেম ছিল না যেখানে তাদেরকে এতভাবে সাপোর্ট দেওয়া যায়। তাদের বারবার করে হয়তো একটা গানকে বারবার যদি কিছু মনে হয় ডিস্টার্ব, কোথাও বারবার রিটেক নিতে হতো, কিন্তু সেখানে তাদের পরিশ্রমটা অনেক বেশি, বা তাদের সেই জন্য তারা আজও অনেক বেশি, মানে আমরা তাদেরকে মনে রাখছি, কারণ তারা ভয়েসটাকে এইভাবেই তৈরি করেছিলেন যে তারা সেটা পারতেন।
এবার এখনকার যারা আছেন তারা পারেন না তা তো কখনো নয়, তারাও প্রচুর পরিশ্রম করছে, তারাও করছে, কিন্তু একটা যেটা সুবিধে হয়েছে যে আগে যে কাজটা করতে যে সময়টা লাগতো সেই কাজের সময়টা এই টেকনিক উন্নত হওয়ার জন্য অনেক বেশি মানে সময়টা কমে গেছে। যেটা হয়তো বারবার রিটেক করতে হতো সেটা হয়তো এখন, তবে অতিরিক্ত কোনো কিছু মেকানিক্যাল ভালো লাগে না। তবে আমরা দেখি যে বিদেশেও অনেক সময় তারা আবার অটো টিউনটা খুব পছন্দ করে, সেখানে কিন্তু ভয়েসে খুব অটো টিউন দেওয়া হয়, পপ গান টান এই ধরনের অনেক গান আছে, তাদের চয়েসটাই ওটা, যে তারা কিন্তু ওটা পছন্দ করে, নিচ্ছেন এই অটো টিউনটাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কালচারে বা আমাদের সংস্কৃতি যে গান বাজনার যে জায়গাটা আছে সেখানে মিনিমামটুকু ঠিক আছে, কিন্তু অধিক একটা কি বলবো পরিমাণে অটো টিউন জোরে করা হয় তাহলে কৃত্রিমতাটা অনেক বেশি চলে আসছে, ভয়েসের ন্যাচারালিটিটা কমে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ভয়েসটা মনে হচ্ছে সে যখন নিজেও গাইছে বা অন্য সময় গাইছে তখন হয়তো তার ভয়েস চিনতে হয়তো অসুবিধা হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গায় সব কিছু অবশ্যই এটা ভালো দিক আছে, অবশ্যই ভালো দিক আছে, যেটা কেন না এই যে বললাম কাজের একটা অনেক বেশি সময়টাকে আমাদের সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অল্পতেই হয়তো যারা রেকর্ডিং করছেন তাদের কাজের সুবিধা হয়েছে, বা ভয়েসে অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে তারাও গানে, যে এরকমও নয় যে অটোটিউন হচ্ছে মানে যে তারা গাইতে পারেন না, বা কারণ যেমন আমরা দেখি যে ভালো মানে এডুকেটেড হলে পড়াশোনাই হোক বা মিউজিক্যাল যে কোনো জগতে হোক, সে ভালো শিক্ষক বা শিক্ষিকা হবে, দেখা যায় যে হয়তো সে খুব একটা ভালো স্কুলে পারফরমেন্স মিডিওকার হয়েও সে কিন্তু অ্যাজ এ টিচার খুব ভালো, মানে দুটোর দুরকম দিক আছে, পারফর্মের একটা দিক, টিচিংয়ের একটা দিক। তো সেরকম আর কি, যে সে হয়তো সাময়িক কোনো কারণে ভয়েসের ডিস্টার্ব হচ্ছে মানে সে গাইতে পারে না সেটা নয়, তবে সব কিছু আমি মনে করি যে ব্যালেন্সটাই বেটার, সব কিছুই ঠিক আছে কিন্তু সেখানে ব্যালেন্সটা হলে খুব ভালো। আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আপনি শেয়ার করতে চাইবেন দর্শকদের কাছে, যা অনেক স্টুডেন্টসদের ক্ষেত্রে মোটিভেশন দিতে পারে? অভিজ্ঞতা বলতে প্রতিক্ষণেই তো ছোটোবেলা থেকে একটাই আমি বলবো অভিজ্ঞতা এটাই, যে পেশেন্স এবং ধরে রাখা, কুইট না করা, এটাই বলার, যে ছোটোবেলা থেকে যে কোনো বয়স থেকেই কিছু করতে পারে, শিখতে পারে, যে কোনো অনেক কিছুই আসে, হয়তো সবটা সবার আমরা জেনে উঠতে পারি না, আমরা বাইরের আউটপুটটাই দেখি বা সাকসেসটাই দেখি, কিন্তু আমরা সবটা দেখে উঠতে পারি না, কিন্তু তার যে লড়াইটা, তারই সেই লড়াই সাকসেস, সেখানে আমি 100% সাকসেস হব কিনা সেটা বড় কথা না, এখানেও আমার সাকসেস যদি আমি টিকে থাকি, যদি আমি শেষটা অবধি লড়তে পারি, এটা আমি মনে করি। যে অনেক কিছু আসতে পারে, আমি নিজেকে দিয়েই বলছি যে আমার ছোটোবেলাটায় যখন আমি গান বাজনা শুরু করি তখন আমার শারীরিক চ্যালেঞ্জ আসে, যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ, ব্রঙ্কাইটিসের প্রবলেম, আমাকে বহু ডক্টর বলেছেন যে আপনি গাইবেন না, গানটা ছেড়ে দিলে একমাত্র গলার সমস্যাটা চলে যাবে। তখন আমার বাবা আমাকে গান বাজনা শিখিয়ে কন্টিনিউ গিয়েছেন, যে মানে ওই আশায় যে হয়তো ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বা যেটা হয়ে থাকে আমাদের ছেলে মেয়েদের, যে একটা বয়সে মানে পড়াশোনার একটা ধাপ পেরোলে পরে যে এখন থাক গানটা বা নাচটা যেটাই হোক, কালচারাল যে কোনো, এখন পড়াশুনোটাই ঠিক আছে। আমার বাবা বলতেন যে না, তুমি কি সারাদিন পড়াশুনো করো? না, তুমি যদি মিনিমাম প্রতিদিন 10 মিনিটও সময় পাও তাই করবে, না পারলে না করবে, না কিছু না করলেও সপ্তাহে একদিন টিচারের কাছে যাবে, এটাই তোমার চর্চা, ছেড়ে যেতে পারবে না। হয়তো সেই জন্য আমার বাবাও ছোটোবেলায় যেটা হয় যে 9 বা 10-এ মেয়ে উঠে গেল, এবার গান বন্ধ করতে হবে, হয় না বাড়িতে পরিবার থেকে অনেকের থেকে, হ্যাঁ আসে, তো এটাই আর কি সেই সময় ধরে রেখেছিলাম, বা আমি এখনও মনে করি যে শারীরিক অনেক কিছু বিপত্তি আসতে পারে, বা অনেক দিক থেকে অনেক কিছু নেগেটিভিটি আসতে পারে, এটাই জীবন, জীবনে সব কিছু স্মুথ চলবে এটা জীবন নয়, জীবনে সব কিছু মিলিয়ে জীবন, সেখানে থেকে যাওয়াটা, টিকে যাওয়াটা, এটাই হলো আমি বলবো যে লাস্ট অবধি, মানে কিছু না হওয়া থেকে আমি যদি থেকে যাই কিছু হবে না, ছেড়ে দিলে তো ছেড়ে দিতে পারি, ছেড়ে দেওয়ার অনেক কারণ থাকে, আমার নানান এক্সকিউজ দেখাতেই পারি, আমার শারীরিক অনেক চ্যালেঞ্জ দেখাতে পারি, পারিবারিক অনেক যেটা দেখিয়ে থাকে, বিয়ের পরেও বহু মেয়েরা বলে থাকে যে সময় পাচ্ছি না,
পরিবার থেকে সাপোর্ট নেই, 100% সাপোর্ট কোনো দিন কোথা থেকে আসবে না। কারণ সবাই প্রত্যেকটা রিলেশনে একটা ডিমান্ড থাকে। যখনই আমার টাইমটা আমার নিজের কেরিয়ারের জন্য ভাগ হয়ে যাবে, তখন কম বেশি একটু পরিবার থেকে সমস্যা আসবে, এটা ন্যাচারাল। তা এটাকেই সবটাকে ব্যালেন্স করে আমি সবাইকে টাইম দিয়ে সব কিছুকে ব্যালেন্স করে, এই নয় যে আমি সারাদিন সাকসেস কেরিয়ার নিয়ে ছুটছি, আবার এই নয় যে আমি কাউকে অজুহাত দেখিয়ে নিজের থেকে সরে গেলাম। এটাই আমি বলবো যে চেষ্টা করে যাওয়া, শেখার মানসিকতাটা রাখা। অবশ্যই সফলতার জন্য তো অনেক কিছু প্ল্যাটফর্ম আছেই, নিশ্চয়ই সেগুলোতে যেতে হবে, কিন্তু তার সঙ্গে শিখে যাওয়াটা খুব জরুরি। যে আমি সবসময় নিজেকে মানে থেমে যাইনি, মানে আমিও নিজেকে চেক করছি, সেটাকেই আমি আবার দিতে পারছি। এটাই। অনেকগুলো বিষয় জানার চেষ্টা করবো। আরও একটা বিষয় রয়েছে, গান মানে বলা হয় শিল্প, গান বাণিজ্য, গান কোনো এক জায়গাতে বিদ্রোহ, সব কিছুই তার কারণ বিপ্লবও প্রদান করে। ঠিক যেমন কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে তার যেমন লেখনী, তার তেমন গান, এবং পরবর্তীকালে এখনকার দিনে সবাই নচিকেতাকে মনে করছে, কবি সুমনকে মনে করছে। সে জায়গাতে একেবারে আরজিকর নিয়ে অরিজিৎ সিং ইতিমধ্যে আর কবে গান গেয়ে ফেললেন। কোনো এক জায়গায় কি মনে হয় যে গানকে এমন একটা মাধ্যমে নিয়ে আসা হচ্ছে যেখান থেকে বিপ্লবের নতুন শুরু হতে পারে? গান নিশ্চয়ই, গানকে নিয়ে বিপ্লব চিরকালই হয়ে এসেছে, আজ নয়। বহু গান এমন এক শক্তি যার দ্বারা আমরা মনের অনেকটা কিছু প্রকাশ করতে পারি। নিজের ওই বলে না যে গান এমন একটা জিনিস যে তোমার দুঃখেও যেমন গাইতে পারবে, আনন্দেও গাইতে পারবে, মানে যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে আমি আমার প্রকাশটা বা কিছু মনের জানানোটা, সেটা গানের দ্বারা অবশ্যই সেটা করতে পারবো। অবশ্যই এখন আরও বেশি সেটাকে নিয়ে রিসার্চ চলছে, তারা অনেক বেশি খাটছে। হ্যাঁ, গানকে নিয়ে যে বিভিন্নভাবে প্রকাশের মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই আরজি করের যে ঘটনাটা, যেটা একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের একটা গোটা পৃথিবীর কাছে একটা বিরল ঘটনা ঘটে গেল, যেটার কি বলবো, শোকে আমরা এখনও সবই চলছি, জীবন থেমে নেই, কিন্তু প্রতি মুহূর্তে একটা শোকাচ্ছন্ন, কোথাও যেন একটা থেমে যাওয়া, কোথাও যেন একটা খারাপ ভীষণ কষ্ট হওয়া। তবু আমরা একটাই আশা যে সব কিছুর পেছনেই মানে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত যদি ভালো কিছু না থাকতো। যেমন খারাপটাও আছে, ভালোটাও আছে, সেই ভালোটুকু পাওয়ার আশা রেখে আমরা সকলে ছুটছি। আজকে এত প্রতিবাদ, এত মিছিল, এত আবেদন, যে যেভাবে পারছে, যার দ্বারা যেভাবে সম্ভব এটার জানানো। কেউ ঘরে বসে হলেও, সে বাইরে আসতে পারছে না, কিন্তু সে ঘরে বসে হলেও, আমাদের ঠাকুমা, মাসিরাও ঘরে বসে হলেও সে তাদের ইয়েটা জানাচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এটাই সবার একটা যে কোথাও একটা ভালোর আশার আলো, কারণ মানুষই সব পারে, আর মানুষই শেষ শক্তি। আর আমরা বায়োলজিক্যালি সবাই আলাদা হলেও মানুষ সব এক, আসলে ভেতর থেকে আমরা সবাই এক। এই মানে আমরা হয়তো ওই জায়গাটায় পৌঁছাতে পারি না যে আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই ব্যাপারটা। হ্যাঁ, তো নিশ্চয়ই যখন আজকে এই একত্রিতটার একটা সুফল তো আসতেই হবে, যে আমরা তার সঠিক বিচার পাবো, সঠিক একটা ন্যায়ের দিকে কিছু যাবে, এই আশা রেখেই সবাই চলছি। আর এই শক্তিটাকে আজকে আমরা বিভিন্ন নৃত্যশিল্পী হোক, যারা বাচিক শিল্পী হোক, যারা গান বাজনা জানে, সেটার দ্বারা তারা তাদের ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা, বিপ্লব সবভাবেই প্রকাশ করা যা সম্ভব হচ্ছে, আরও বেশি আকারে। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, একটা র্যাপিড ফায়ার হয়ে যাক। এই সময় দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুলগীতি? দুটোই, কারণ রবীন্দ্রনাথও যেরকম তিনি মানে তাদের সম্বন্ধে বলার ধৃষ্টতা আমার নেই, তবু আর কি সাধারণ বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে এতদিন গান বাজনার সঙ্গে থাকার জন্য, ভালোবাসার জন্য, যে তারা গান করে তাদেরও যারা বলে গেছেন, হয়তো আমরা অনেক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কথার মানে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো আগে সব কিছু বুঝে উঠতে পারি না, তখন হয়তো তাদের কথা যেমনি রবীন্দ্রনাথও বলে গেছেন, এরকম অনেক কিছু নজরুলেরও, তার হয়তো রবীন্দ্রনাথের গানের সংখ্যা যত, হয়তো রবীন্দ্রনাথের সময়টা হয়তো তিনি আরও কম পেয়েছে, হয়তো গানের সংখ্যায় গুনলে হয়তো কিছু কম হতে পারে, কিন্তু প্রত্যেকেই কিন্তু তাদের মানে গানের মধ্যে সমভাবেই আমি মনে করি যে আছেন তারা।
মানে আমরা তাদেরকে মানে এই সময় আমাদের মনের কথাটা তাদের গানের সব কিছুর মধ্যে দিয়ে বলা হয়ে যায়। তাতে এবার শিল্পী অনুযায়ী কেউ হয়তো রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসে, সে হয়তো রবীন্দ্রসঙ্গীত গেয়ে তার কথা জানাচ্ছে। যিনি নজরুলগীতি ভালোবাসেন তিনি হয়তো নজরুলগীতির মাধ্যমে তার গানকে বা তার বলা তার ভাষাকে প্রতিষ্ঠা করছে। প্লাস জীবনমুখী বিভিন্ন আজকের জীবন, যেমন আজকে আমাদের এই অরিজিৎ সিং, ওনার গান আজকে আমাদের এত প্রাণ ছোঁয়া হয়ে গেল যে এই তিনি আমাদের এই প্রাণছোঁয়াই শিল্পী ছিলেন। আরও এই গানটা আমাদের যেন অনেক কিছু বলে দেয়া, এটাই। একেবারে অন্তিম লগ্ন, অন্তিম একেবারে জায়গাতে চলে গেছি। অরিজিৎ সিং নাকি নচিকেতা এই সময় দাঁড়িয়ে? এই জায়গাটায় দাঁড়িয়ে আমি প্রত্যেকের বলার ওই যে আবার সেই জায়গায় আসছে। অরিজিৎ সিংয়ের গানের ওনার ধরনটা আলাদা, নচিকেতা আমরা তাকে জীবনমুখী গানের তার পাওয়ার, তার এক ধরনের তার ডেমনস্ট্রেশন আমরা আলাদা দেখেছি। তো এইভাবে করে বিচার করাটা সঠিকভাবে যায় না, কারণ প্রত্যেকেই দুজনই ভীষণ বড় মাপের গুণী শিল্পী, তার প্রত্যেকের প্ল্যাটফর্মে ভীষণ সফলতা অর্জন করেছে। সেজন্য আমি মনে করি যে এবার যার যেমন পছন্দ, সব মানুষের পছন্দ তো এক হতে পারে না। সব মানুষ হয়তো কারো মনে হতে পারে যে আমার নচিকেতা ওনার গানটাই এই সময় ঠিকঠাক লাগছে, বা ওনার গানে আমি বেশি প্রাণবন্ত বা শক্তি পাচ্ছি, প্রাণশক্তি ফিরে পাচ্ছি। হয়তো কারো মনে হচ্ছে যে না, নচিকেতার ওই আবেগপ্রবণ গানে আমি বেশি। প্রত্যেকের জায়গায় অবশ্যই সাকসেসফুলি তারা এগিয়েছে। এটাই। যেহেতু আজ আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি, তাই একটি গান তো নিশ্চয়ই আমরা শুনতে পারি আপনার গলায়, প্লিজ। সবাই সুস্থ থাকি, আগামী দিন যাতে আমাদের একটা সুষ্ঠু কাঠামো গড়ে উঠুক, এটার আশাই সবাই চলছি। তাই সেই প্রার্থনা জানিয়েই একটা রবীন্দ্রনাথেরই গান দু লাইন গাইছি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। হয়তো যারা দর্শক এই মোমেন্টে আমাদের দেখছেন তারাও নিশ্চয়ই হাততালিটা দিচ্ছেন। যাই হোক, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাকে অশেষ ধন্যবাদ ট্র্যাক টিভি বাংলায় আসার জন্য, বিশেষ অতিথি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হবে। মূলত ম্যামের দুটো শব্দ আমি একটু কোট আনকোট করব। জীবনের লড়াই চলতে থাকবে, জীবন কখনো থেমে থাকে না, জীবনের উঠাও চড়াও উত্থান পতন চলতেই থাকবে। ঠিক যেমন শেষে গান গাইলেন ম্যাম, আনন্দ লোকে মঙ্গলা লোকে। চিন্তা করবেন না, আপনাদেরও সময় ঠিক পেরিয়ে যাবে, আপনাদেরও বিপদ কেটে যাবে। ট্র্যাক টিভি বাংলাও এটাই আশা রাখে, এটাই কামনা রাখে। আজকের জন্য এতটুকুই। নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায় বিশেষ অতিথি অনুষ্ঠানে। নমস্কার।